আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 12-এর মলিকুলার বায়োলজির একটা সিরিজ শুরু করেছিলাম। তো মলিকুলার বায়োলজির একটাই ক্লাস করেছিলাম যেটা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আছে। সেখানে আমরা খুঁজছিলাম কি বলো দেখি, জেনেটিক ম্যাটেরিয়াল, মানে ডিএনএর পুরো স্ট্রাকচার, ডিএনএর 14 গোষ্ঠী পুরো করিয়ে দিয়েছি। ওকে, তো আজকে আমার যে টপিকটা আছে সেটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল যে ডিএনএ, সেটা আমরা জানবো কীভাবে। তার জন্য তিনটা মানে যুগান্তকারী পরীক্ষা, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা সেটা হচ্ছে হার্শে আর চেজের পরীক্ষা। এই হার্শে আর চেজের পরীক্ষা কিন্তু কোনো স্টুডেন্টের মানে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টের মাথায় ঢুকে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের কথা বলছি। তো এখানে দেখো, কারণ ওইরকম বাংলা ভার্সনের যে বইতে হার্শে আর চেজের পরীক্ষাটাকে এত জটিলভাবে দিয়েছে যেটা একটা স্টুডেন্টের পক্ষে ওটা মানে রিমেন করা অনেকটা টাফ হয়ে যায়। ওকে, আমি দেখো আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মলিকুলার বায়োলজির সেকেন্ড পার্ট। ওকে, পার্ট 1 আমি করে দিয়েছিলাম, একটা ক্লাস কমপ্লিট, এবার 2 নম্বর ক্লাস। আমার কথায় একটা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো? আমি জাস্ট এতটুকু একটা কথা বলবো, দেখো বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমাদের মেডিকেল এন্ট্রান্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ মোট হচ্ছে 180টা প্রশ্নের মধ্যে 90টা বায়োলজিতে থাকে, 9×4 = 360 আউট অফ 360 পেতে হলে তোমাদের কি করতে হবে, বায়োলজিটা খুব ভালো করে পড়তে হবে, বুঝতে পেরেছো? এবং ওয়েস্ট বেঙ্গলে যে বায়োলজি খুব সুন্দরভাবে পড়াবে কারা, ওরকম টিচার, ওরকম স্টুডেন্ট ফ্রি অফ কস্টের মধ্যে কে পড়াবে, কীরকম করে, কোন বই পড়বো না পড়বো, এনসিইআরটি আমরা কীভাবে রিভাইজ করব, কীভাবে আমরা বাংলার সাথে ইংলিশের কম্বিনেশন করব, তার জন্য বাইচাম তোমাদের জন্য অরেলিয়া বেচ অলরেডি অনেক আগে থেকে চলছে। তার সাথে আমরা এটা জয়েন করেছি। ওকে, এখানে আমি মলিকুলার বায়োলজি থেকে শুরু করে এটা তোমাদের সেমিস্টার 3-র জন্য, যারা ক্লাস 12-এ পড়ছো সেমিস্টার 3-র জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের যে মেডিকেল এন্ট্রান্স জন্য তো এখান থেকে 4টা প্রশ্ন পুরো বাঁধা আছে। ওকে ঠিক আছে, তো চলো আর না বেশি বকে আমি তোমাদের সাথে এবার ওই টপিকটা নিয়ে শুরু করি। ওকে, তাহলে আমি তোমাদের একটা কথা বলেছিলাম আগের ক্লাসে, বলো দেখি কি, তোমরা যদি আগের ক্লাসটা দেখোনি তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লাসটা গিয়ে দেখো। ওকে, কারণ মলিকুলার বায়োলজি বা বায়োলজির তোমাকে বেসিক জানতে হলে কিন্তু এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে দেখো আমরা এখানে কি বলবো বলে দেখি তোমাদের। একটা কথা আমি বলে দিচ্ছি, দেখো ব্যাক স্ক্রিনে আমার পিপিটি আছে। আমি অনেক সময় আমার ভিডিওটা হাইড করে বা আমার ভিডিও ছোট করে তোমাদের পিপিটিটা দেখাই, যাতে তোমরা কোনো এখানে কনফিউশন না থাকে। পুরো টপিকটা একটা 10 পেজের 12 পেজের টপিকটাকে 2 থেকে 3টা স্লাইডের মধ্যে তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। এর থেকে বেটার আর কি চাও তোমরা? ওকে, তো চলো শুরু করি। তো আমি প্রথমে একটা কথা তোমাদের বলে দিই। ওকে, মোটামুটি এটা ভালো কথাই বলবো যে আমার যে আজকের টপিকটা আছে সেটা শুরু হচ্ছে গ্রিফিথের পরীক্ষা থেকে। ওকে, এবার দেখো আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্লাস 12-এর মলিকুলার বায়োলজি জানার জন্য আমাদের প্রথম ডিএনএ স্ট্রাকচার জানা দরকার ছিল, সেটা তো ডিএনএর পুরো 14 গোষ্ঠী পুরো করিয়ে দিয়েছি। এবার আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা প্রমাণ কারা করবে আর কিভাবে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল সেটা প্রুফ হবে। তার জন্য প্রথম একটা সায়েন্টিস্ট ছিল গ্রিফিথ। ওকে, ফ্রেডরিক গ্রিফিথ 1928-এ তার পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার নাম হচ্ছে ট্রান্সফর্ম পরীক্ষা, বাংলায় এক বলে রূপান্তরী ভবন পরীক্ষা। ওকে, তো দেখো প্রথম ওখানে লেখা আছে সুন্দরভাবে 1928-এ গ্রিফিথের পরীক্ষা হয়েছিল। আর এটা হচ্ছে একটা ট্রান্সফর্ম বা রূপান্তরীকরণ পরীক্ষা, যেখানে ওই যে ব্যাকটেরিয়া ইউজ করেছিলেন সে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকোকাস নিউমোনি, যেটা ওই ব্যাকটেরিয়াটা যদি কারোর বডিতে যাবে তাহলে তাকে কি হবে, নিউমোনিয়া রোগ ঘটাবে। ক্লিয়ার? চলো, এবার এই যে ব্যাকটেরিয়াটা আছে ডিপ্লোকোকাস নিউমোনি, ওর 2টো স্ট্রেন আছে। এবার একটা ব্যাকটেরিয়ার অনেকগুলো জাতি থাকতে পারে তো, কাস্ট, তাই এর 2টো কাস্ট আছে, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে S3। তো তোমাদের সেকেন্ড আর থার্ড জানার দরকার নেই, একটা S স্ট্রেন মনে রাখতে পারো আর একটা R স্ট্রেন। এখানে আছে দেখো বাটিতে কি আছে, একটা কলোনিতে S স্ট্রেন রাখা আছে আর একটা কলোনিতে কি আছে, R স্ট্রেন রাখা আছে। তো তোমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, S স্ট্রেনটাকে জুম করে দেখিয়েছি, এটা হচ্ছে স্মুথ, মানে এর যে বাইরে একটা মিউকাসের লেয়ার তৈরি হয়ে গেছে। ওকে, আর হচ্ছে যেটা R স্ট্রেন আছে ওটা রাফ, ওর বাইরে কোনো লেয়ার তৈরি হয়নি। তাহলে 2টো ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে S স্ট্রেন ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে R স্ট্রেন ব্যাকটেরিয়া। এই 2টো ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যাকটেরিয়া রোগ ঘটায় আর একটা ব্যাকটেরিয়া রোগ ঘটায় না। যেটার রাফ স্ট্রেন আছে, যেটা R স্ট্রেন আছে ওটা রোগ ঘটাবে না, আর যেটা স্মুথ আছে ওটা রোগ ঘটাবে। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম, S যে আছে সেটা কি করবে, রোগ সৃষ্টি করবে, আর যে আছে রোগ সৃষ্টি করবে না। এর মানে যদি কারোর বডিতে R স্ট্রেনের ব্যাকটেরিয়া যায় তাহলে তাকে কিছু হবে না, কিন্তু S স্ট্রেনের ব্যাকটেরিয়া গেলে সে মারা যাবে বা নিউমোনিয়া রোগ হয়ে যাবে। ক্লিয়ার? তো ইনি পরীক্ষা করেছিলেন 4টা ইঁদুর নিয়ে, মানে উনি কোটা নিয়েছিলেন, আমি নর্মালি তোমাদের বোঝানোর জন্য বলছি, 4টা ইঁদুরের কাহিনী বলছি। তাহলে দেখো এখানে সুন্দরভাবে ইঁদুর এঁকেছি না, খুব সুন্দর হয়েছে। ওই ইঁদুরটাকে তোমরা দেখো। ওকে, যদি রাইটে হোক রাইটে, লেফটে হোক লেফটে, ইঁদুরকে দেখবে 4টা ছোটো ছোটো ব্ল্যাক কালারের ইঁদুর আঁকা আছে। তো প্রথম কথা হচ্ছে এখানে 1 নম্বর দেওয়া আছে S স্ট্রেন। এবার এখানে লেখা আছে দেখো পুরো রামধনু কালারে, ইনজেক্ট অন মাইস,
মানে প্রথম উনি কী করলেন যে এস স্ট্রেনের ব্যাকটেরিয়াটাকে স্মুথ স্ট্রেন যেটা আছে ওই ব্যাকটেরিয়াকে ইঁদুরের ভিতরে দিলেন, ইনজেক্ট করালেন। কি হবে? ইঁদুরটা মারা যাবে, তাহলে ইঁদুরটা মরে গেল। ফার্স্ট স্টেপ ক্লিয়ার, প্রথম পরীক্ষা উনি হয়ে গেল এটা। সেকেন্ডে কী করলেন? আর স্ট্রেনের ব্যাকটেরিয়া দিলেন ইঁদুরের বডিতে, তাহলে আর স্ট্রেন কী হবে? আর স্ট্রেন তো কোনো রোগ ঘটাবে না, বললাম ওটা রাব স্ট্রেন আছে, তাহলে ওটা ইঁদুরটা কী আছে? জীবিত আছে, কোনো অসুবিধা না। তাহলে প্রথম যখন এস স্ট্রেন এন্টার হলো ইঁদুরটা মরে গেল, আর স্ট্রেন এন্টার হলো ইঁদুরটা বেঁচে আছে। পরে দেখো হিট কিল্ড এস স্ট্রেন, তারপর উনি কী করলেন? এস স্ট্রেনটাকে হিট টেম্পারেচার দিয়ে মেরে দিয়েছেন। তাহলে যদি কোনো ব্যাকটেরিয়া মরে যায় তাহলে সে কি রোগ ঘটাবে? না, ঘটাবে না, কারণ তার মধ্যে কোনো পাওয়ার নেই, তো সব কিছু নষ্ট হয়ে গেছে ওর। তাহলে কি হলো? ইঁদুরটা বেঁচে আছে। 3 নম্বরে ইঁদুরটা বেঁচে আছে, কোনো অসুবিধা হয়নি। চলো এবার হচ্ছে হিট কিল্ড যে এস স্ট্রেনটা ছিল ওটাকে নেওয়া হলো, আর রাব স্ট্রেনের আর স্ট্রেনের ব্যাকটেরিয়াকে নেওয়া হলো, ইঁদুরের বডিতে দেওয়া হলো। দেখে গেলো কি ইঁদুরটা মরে গেছে। তো তোমরাও যদি পাগল হও তাহলে তোমরাও কি বলবে? হ্যাঁ স্যার ইঁদুর মরে যাবে। কিন্তু নর্মালি একটা কথা বলো, হিট কিল্ড এস স্ট্রেন এটা বডিতে যখন ঢুকছিল ইঁদুর তো মরেছিল না, জীবিত ছিল, কারণ ওটা তো এস স্ট্রেন তো মারা গেছে। আর জীবিত আর স্ট্রেনকে ঢোকানো হলে সে তো রোগ ঘটাবে না, তাহলে যে মরে গেছে সেও তো রোগ সৃষ্টি করতে পারবে না, যে বেঁচে আছে সে তো এমনিতেও সে নন ভাইরুলেন্ট, কিছু করতে পারবে না। কিন্তু কী হচ্ছে? ইঁদুরটা কীভাবে মরে গেছে? কোশ্চেন মার্ক এখানেই উঠছে যে দুটো, একটা মৃতকে দিলাম আর একটা রোগ সৃষ্টি করে না এমন জিনিসকে দিলাম, কিন্তু মরে গেল ইঁদুরটা কীভাবে? এইখান থেকে উনি কনক্লুশনে এলেন। কি কনক্লুশনে এলেন? এখানে বক্সের মধ্যে তোমাদের দেখিয়েছি, দেখো বক্সের মধ্যে গ্রিন কালারে লিখে দিয়েছি যে ব্যাপারটা হচ্ছে এস যে স্ট্রেনটা আছে সেটা তো মরে গিয়েছিল, আর এসের মধ্যে ডিফারেন্সটা কী ছিল? না আর এর মধ্যে কভার ছিল না এসের মধ্যে কভার ছিল। তো এমনটাও হতে পারে তো যে এস থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়েছে যে আর এর উপর গিয়ে আরকে কভার বানিয়ে দিয়েছে, আর এসের ডিফারেন্স শুধু তো কভারেরই ছিল, তাহলে এস থেকে কোনো কিছু বেরিয়েছে আর আরকে কভার করে দিয়েছে। তো উনি ওটাই বললেন যে দেখো ওখানে দেওয়া আছে রাব স্ট্রেন আছে, আর এবার কিছু কেমিক্যালের উপরে দেওয়া আছে তীর চিহ্নের উপরে, এবার ওটা হয়ে গেল এস স্ট্রেন। উনি ওটাই বললেন ট্রান্সফর্ম হয়েছে, যে এস স্ট্রেন থেকে যে মৃত এস স্ট্রেন ছিল ওটা থেকে কিছু কেমিক্যাল বেরিয়েছে যেটা আর এর উপর পড়ে আরকে এস বানিয়ে দিয়েছে। কিন্তু ওর কথা কে শুনবে? গ্রিফিথ বেচারা মারা গেল বা ও চলে গেল, গ্রিফিথের কোনো আর খোঁজ খবর নেই। ও জাস্ট বললো যে কিছু তো আছে কেমিক্যাল, সে কেমিক্যালটা যাচ্ছে। ওকে, এবার গ্রিফিথকে মিডিয়া গেল কোশ্চেন জিজ্ঞেস করতে, যে গ্রিফিথ বাবু বলুন যে আর স্ট্রেন যে এস স্ট্রেনে রূপান্তরিত হয়েছে কিভাবে, কে গেছে? আপনি বলছেন কেমিক্যাল গেছে, কোন কেমিক্যাল গেছে? গ্রিফিথ নো অ্যান্সার। চলো গ্রিফিথের পরীক্ষা এইখানে ফ্লপ হয়ে গেল। এবার 3 জন সায়েন্টিস্ট, এভরি ম্যাকওয়ার্ড ম্যাকোটি, 3 জন কি এভরি ম্যাকওয়ার্ড ম্যাকোটি 3 জন সায়েন্টিস্ট, ওরা 1933 থেকে 1944 অবধি এই পরীক্ষাটা করছেন, 11 বছর ধরে। পরীক্ষাটা কী ছিল? ওনারা বলছেন যে কিছু কেমিক্যাল তো ওখান থেকে বেরিয়েছিল গ্রিফিথের পরীক্ষা থেকে, ওই কেমিক্যালটা কী ছিল? ওনারা কী করলেন? এস স্ট্রেনের ব্যাকটেরিয়া নিলেন, যে স্ট্রেনটা ওখানে রোগ সৃষ্টি করেছিল, ইঁদুরকে মেরে দিচ্ছিল, সব তো এসের জন্য দায়ী। এসকে মেরে ওখান থেকে বায়োকেমিক্যাল বের করে নিলেন, যে ওর মধ্যে কী কী আছে। দেখা গেল ওর মধ্যে দিয়ে একটা ডাব্বার মধ্যে ভরা আছে, দেখো একটা টেস্ট টিউবের মধ্যে রাখলেন, এস স্ট্রেন থেকে যা যা কেমিক্যাল বেরিয়েছে একটা টেস্ট টিউবের মধ্যে রাখা আছে। এবার ওটা থেকে 3টা জিনিস আছে, ওর মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, প্রোটিন আছে। এবার যে কোনটা ট্রান্সফর্ম হচ্ছে, যে আরকে এসে রূপান্তরিত করছে, ডিএনএ না আরএনএ না প্রোটিন, ওইটা জানার জন্য ওই টেস্ট টিউব থেকে যা মাল মেটেল ছিল 3টা টেস্ট টিউবে ভরে দিলেন। ক্লিয়ার? এবার 3টা টেস্ট টিউবে অল্প অল্প দিলেন, একটা টেস্ট টিউবে ডিএনএচ আর একটাই আরএনএচ, একটাই ডিএনএচ আরএনএচ দিলেন। দেখো প্রথম কথা হচ্ছে ডিএনএকে মারার জন্য দরকার ডিএনএচ, ডিএনএকে নষ্ট করার জন্য যে এনজাইম দরকার ডিএনএচ, আরএনএকে মারার জন্য দরকার আরএনএচ, প্রোটিনকে মারার জন্য দরকার প্রোটিএচ। তাহলে প্রথম টেস্ট টিউবে ডিএনএচ আর আরএনএচ দিয়ে দিলেন, মানে ওই যে একটা টেস্ট টিউবের মধ্যে কি আছে? ডিএনএ আরএনএ আর প্রোটিন আছে। যদি ডিএনএচ আরএনএচ দিয়ে দেওয়া থাকে বেঁচে থাকবে কে? প্রোটিন, তাহলে ওতে পড়ে আছে প্রোটিন। আরেকটাই দিলেন ডিএনএচ আর প্রোটিএচ, তাহলে পড়ে থাকবে কে? আরএনএ। আরেকটাই দিলেন প্রোটিএচ আর আরএনএচ, তাহলে পড়ে থাকবে কে? ডিএনএ। এবার আর স্ট্রেনের ব্যাকটেরিয়া নিলেন, ওই প্রোটিনের মধ্যে ডুবিয়ে দিলেন প্রথমটায়, দেখলেন না তো আর এস হলো না, কোনো কভার হয়নি, নো রেসপন্স। তাহলে এর মানে ওই যে কেমিক্যালটা ছিল সেটা প্রোটিন ছিল না। আচ্ছা আরএনএ যে তৈরি হয়েছিল আরএনএকে দিলেন, ওই আর স্ট্রেনে ডুবিয়ে দিলেন, না কোনো তো ওখানে কভার হয়নি, তাহলে ঠিক আছে ওটা আরএনএর মাধ্যমেও কিন্তু ট্রান্সফর্ম হচ্ছিল না। ডিএনএকে যেই নিলেন ওই আর স্ট্রেনের উপর বসালেন, দেখে গেল ডিএনএটা কি হলো, ওর উপর কভার তৈরি করে দিয়েছে, ট্রান্সফর্মিং যে এজেন্ট ছিল সেটা হচ্ছে এস স্ট্রেনে রূপান্তরিত করে দিয়েছে আর স্ট্রেনের ব্যাকটেরিয়াকে। এখান থেকে ওনারা বুঝতে পেরেছেন যে ডিএনএই হচ্ছে সেই ম্যাটেরিয়াল যে কি করছিল, যে একটা স্ট্রেন থেকে আরেকটা স্ট্রেন গিয়ে ওকে চেঞ্জ করে দিচ্ছিলেন। তারপর ওরা বলে দিলেন যে হ্যাঁ আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ডিএনএ। এবার হচ্ছে ইনারা বললেন, ভালো কথা বললেন, সবই ঠিকঠাক ছিল ইনাদের, কিন্তু এদের কথা শোনেনি কেউ, যে আরও একটু ভালো করে যদি কেউ এক্সপ্লেনেশন করতে পারে ওটাকে, তার আরও বেটার হয়।
তাহলে এখানে ওরা কী করলেন, লাস্টে যুগান্তকারী আবিষ্কার যেটা ছিল হার্শে আর চেজ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের পর থেকে প্রমাণিত হয়ে গেছে যে ডিএনএ জেনেটিক বস্তু। তোমাদের জন্য এমসিকিউ অনেক আছে কম্পিটিটিভে, তাহলে ওখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, কার পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে হার্শে আর চেজের এক্সপেরিমেন্ট। ইনাদের এক্সপেরিমেন্ট খুব সুন্দর ছিল। ইনাদের এক্সপেরিমেন্ট একটা লাইনে বলা যায়, কিন্তু আমি তোমাদের স্লাইড দেখাচ্ছি, তোমরা স্লাইডটা দেখো, দেখতে পাচ্ছ উপরে কি লিখেছি, হার্শে আর চেজ এক্সপেরিমেন্ট। হার্শে আর চেজ এক্সপেরিমেন্ট যেটার সাহায্যে করেছিলেন সেটা ছিল ব্যাকটেরিয়াফাজ। ব্যাকটেরিয়াফাজ হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাসের যে কভারটা আছে সেটা প্রোটিন দিয়ে তৈরি, আর ভিতরে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে ওটা ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়াফাজ এমন একটা ভাইরাস, ওখানে ছবি আছে দেখো, ওই ব্যাকটেরিয়াফাজের যে রেড কালারের কভার আছে সেটা প্রোটিন, আর ভিতরে যে ব্ল্যাক কালার আছে ওটা ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়াফাজ কি করে, সে গ্রো করে ব্যাকটেরিয়ার ভিতরে, মানে ইকোলাই একটা ব্যাকটেরিয়া থাকে আমাদের অন্ত্রে আছে, তো ইকোলাই ব্যাকটেরিয়ার উপর ব্যাকটেরিয়াফাজ এসে বসে, দেখো না ছবিটা দেখো, ইকোলাই ব্যাকটেরিয়া একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওর ভিতরে যেটা পিঙ্ক কালারে আছে, অথবা তোমরা বেগুনি কালার বলতে পারো। ব্যাকটেরিয়াফাজ এসে বসলো, বসে কি করলো, ওর ভিতরে যা জেনেটিক ম্যাটেরিয়াল ছিল মানে ব্যাকটেরিয়াফাজের ভিতরে, সেটা ইকোলাইকে দিয়ে দিল। এবার ইকোলাইয়ের বডিতে সে রেপ্লিকেট করবে, রেপ্লিকেট করতে করতে দেখো নতুন ব্যাকটেরিয়াফাজ তৈরি করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ওর লাইফ সাইকেল। সে কি করবে, ব্যাকটেরিয়াফাজ উড়ে উড়ে ঘুরবে ঘুরবে ঘুরবে, দেখবে কোনো ব্যাকটেরিয়া আছে, ইকোলাই আচ্ছা চলে আয় তোর ভিতরে আমি ঢুকবো, ব্যাকটেরিয়ার উপরে বসলো, ওর ভিতরে ইনজেক্ট করলো, মাল্টিপল কপি বানালো, ব্যাকটেরিয়াকে মেরে বের করে দিল। এই পরীক্ষায় এই ব্যাকটেরিয়াফাজকে আর ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়ে হার্শে আর চেজ এক্সপেরিমেন্ট করেছেন। চলুন তাহলে এখানে দুটো জিনিস দেখাই। একটা বক্সের মধ্যে লেখা আছে যে ওই যে যেটা গ্রিন কালারের বক্স দিয়েছি ওইটা হচ্ছে কলোনি। ওই কলোনিতে কি আছে, ওখানে একটা সালফারের প্রোটিন রেখেছি, মানে ওটা সালফার রেখেছি। ওই সালফারটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। যখন ব্যাকটেরিয়াফাজকে ওই কলোনিতে গ্রো করানো হলো, দেখা গেল ওর যে ব্যাকটেরিয়ার যে মানে ব্যাকটেরিয়াফাজের যে প্রোটিন অংশ সেটায় সালফার যুক্ত হয়ে গেছে, মানে রেডিও অ্যাক্টিভ সালফার ওখানে হয়ে গেছে প্রোটিন কোটে। আরেকটা কলোনিতে কিছু ব্যাকটেরিয়াফাজকে গ্রো করালো হলো, ওতে কি হলো, রেডিওঅ্যাক্টিভ ফসফরাস। এবার ফসফরাস কোথায় থাকে, আমাদের ডিএনএতে থাকে। তাহলে রেডিওঅ্যাক্টিভ ফসফরাস যে আছে ওটা কি ব্যাকটেরিয়াফাজের প্রোটিনে লাগবে না, কভারে লাগবে না, ও ডিএনএতে ঢুকে যাবে। তাহলে দেখো সালফারে তো প্রোটিন থাকে, প্রোটিনে তো সালফার থাকে, তাহলে ওই প্রোটিন ব্যাকটেরিয়ার যে কোড আছে ব্যাকটেরিয়াফাজের, ওতে হচ্ছে সালফার লেগে গেলো, আর হচ্ছে ওর জেনেটিক ম্যাটেরিয়াল যে ডিএনএ যেটাকে আমরা বলছি, ওই যে ডিএনএর মধ্যে ঢুকে গেলো ফসফরাস। ওকে চলো এবার পরীক্ষাটা শুরু করি, হার্শে চেজের পরীক্ষা। দেখো হার্শে চেজের পরীক্ষা দু সাইডে দুটো দেখানো হয়েছে, একটা রেড ব্যাকটেরিয়াফাজ দিয়ে, একটা গ্রিন ব্যাকটেরিয়াফাজ দিয়ে, মানে ব্ল্যাক ব্যাকটেরিয়াফাজ দিয়ে। ওকে, তো রেড ব্যাকটেরিয়াফাজ যেটা আছে ওদিকে আমি লাগালাম কি সালফার। এবার ওটা গিয়েছে সালফার আছে। এবার দেখো ইকোলাই একটা আছে, ওই ব্যাকটেরিয়াফাজ এসে ইকোলাইয়ের উপর বসলো, দিয়ে সে কিছু জেনেটিক ম্যাটেরিয়াল ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকানোর পর ওই ব্যাকটেরিয়াফাজকে ফার্স্ট স্টেপ, এর যে তিনটা স্টেপ, প্রথম হচ্ছে ইনফেকশন, তারপর হচ্ছে ব্লেন্ডিং, তারপর সেন্ট্রিফিউগেশন। তো ইনফেকশন মানে ইকোলাই ব্যাকটেরিয়ার উপর ব্যাকটেরিয়াফাজ এসে বসলো, দুদিকে বসবে, দেখো দুদিকে বসছে, যেদিকে রেডিওঅ্যাক্টিভ সালফার আছে ওদিকেও বসছে, আর যেদিকে রেডিওঅ্যাক্টিভ ফসফরাস আছে ওদিকেও ব্যাকটেরিয়ার উপর বসছে। তাহলে ব্যাকটেরিয়াফাজ দুদিকে বসে গেল। বসে তারপরে কি করলো, যে ওর জেনেটিক ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিল, কিছু তো ঢুকালো ওর ভিতরে, ঢুকিয়ে দিল। তারপরে ব্লেন্ডিং, ব্লেন্ডিং মানে ওকে সরিয়ে দেওয়া হলো, যে যেটা ঢুকে গেছে এবার তোরা সরে যা। তাই দেখো খোলসগুলো এখানেও আলাদা হয়ে গেছে, এখানেও আলাদা হয়ে গেছে, খোলস আলাদা হলো। ঠিক আছে, এবার দেখা গেল কিছুক্ষণ পরে যে ওই ব্যাকটেরিয়ার ভিতরে গ্রো করছে, ব্যাকটেরিয়ার ভিতরে ব্যাকটেরিয়াফাজ এখানেও গ্রো করছে আর এখানেও গ্রো করছে, এটা হলো সেন্ট্রিফিউগেশন। এবার কি করা হলো, এই যে ব্যাকটেরিয়ার কলোনি যার ভিতরে ব্যাকটেরিয়াফাজের খোলস আছে, ব্যাকটেরিয়াফাজ ভিতরে মালমেটাল আছে, সবই নেওয়া হলো, নিয়ে কি হলো, একটা মিক্সচার গ্রাইন্ডার নেওয়া হলো, দিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এদিকেরও ব্যাকটেরিয়াফাজ আর ব্যাকটেরিয়া যা যা ছিল, এদিকেরও ব্যাকটেরিয়াফাজ ব্যাকটেরিয়া যা যা ছিল, পুরো ওটাকে সেন্ট্রিফিউজ করে দেওয়া হলো। সেন্ট্রিফিউজ করে দিলে কি হয়, যে একটা টিউবের মধ্যে যদি সেন্ট্রিফিউজ করা হয়, নিচের দিকে প্লেটে ভারী জিনিসগুলো থেকে যাবে, উপরে হালকাগুলো থাকবে। ব্যাকটেরিয়ার পার্টিকেল হচ্ছে ভারী আর ভাইরাসের পার্টিকেল হচ্ছে হালকা। এবার দুটো সাইডে দুটো দেখো তোমরা, ডান সাইডে এস আর পি লিখেছি না, দুটো এরকম বোতল আছে। তো ইকোলাই ব্যাকটেরিয়া যে পার্টিকেল নিচের দিকে আছে আর ভাইরাসের পার্টিকেল উপরের দিকে গেছে, তাহলে দুটার মধ্যে ওটাই আছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে ইকোলাইয়ের যে পার্টিকেলকে ওটাকে পরীক্ষা করে দেখা গেল ওতে তো সালফার নেই। এর মানে কি, যে প্রোটিন আছে ওটা জেনেটিক ম্যাটেরিয়াল নয়, ওটা ব্যাকটেরিয়ার ভিতরে ইনজেক্ট করেনি। আর একদিকে দেখা গেছে যে ব্যাকটেরিয়া ইকোলাইয়ের ভিতরে ডিএনএ যে ওখানে যে ডিএনএ আছে, মানে ওখানে কি হচ্ছে আপনার ফসফরাস পাওয়া যাচ্ছে। এর মানে কি হলো, যে জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ডিএনএই ট্রান্সফার হচ্ছে, কারণ প্রোটিন তো ব্যাকটেরিয়ার উপরে খোলসে থাকে, খোলসটা যাচ্ছে না, প্রোটিন যাচ্ছে না, যাচ্ছে কি ডিএনএ। প্রোটিন যদি যেত তাহলে এখানে যে ইকোলাইটা ছিল, যে সালফারের কন্ডিশনে ইকোলাইটা ছিল, ওখানে সালফার রেডিওঅ্যাক্টিভ থাকতো, কিন্তু অ্যাকচুয়ালি থেকেছে ফসফরাস। ওকে, তো এটাই ছিল আপনাদের কার পরীক্ষা, হার্শে আর চেজের এক্সপেরিমেন্ট। ওকে ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। 3টা পরীক্ষা করিয়ে দিয়েছি। ওকে এবার দেখো, চলো ঠিক আছে, ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে।